হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর ডিজাইন অফ মেশিন এলিমেন্টের আমরা নেক্সট যে ক্লাসটা আমরা স্টার্ট করছি। তো এই ক্লাসের আমরা প্রথমে একটি ম্যাথ দিয়ে আমরা স্টার্ট করব। তো চলো দেখে নিই ম্যাথটা কি আছে। ম্যাথটা রয়েছে, দেখো, এ কয়েল চেন অফ এ ক্রেন রিকোয়ার্ড carry a maximum load of 50 kilonewton is shown in the figure. Find the diameter of the link stock if the permissible tensile stress in the link material is not to exceed 75 MPa. ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমাকে কি কি দিয়েছে, এখানে আমাকে একটা ম্যাক্সিমাম লোড দিয়েছে, রাইট? একটা ম্যাক্সিমাম লোড দিয়েছে। তো লোডটা কত দিয়েছে? ম্যাক্সিমাম, দ্যাট ইজ 50 কিলোনিউটন, 50 কিলোনিউটন লোড দিয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ নিচে যে ছবিটা, এখানে দেখো ডান পাশে একটি 50 কিলোনিউটন এবং বাঁ পাশে মানে লেফট সাইডে একটি 50 কিলোনিউটন রয়েছে। তো এটা একটি টেনসাইল স্ট্রেস, বোঝাই যাচ্ছে। তো এবার এখানে দেখো ফাইন্ড করতে কি বলেছে, ফাইন্ড দ্য ডায়ামিটার of the link stock। ঠিক আছে, তো ডায়ামিটার ফাইন্ড করতে বলেছে লিঙ্ক স্টকের। if the permissible tensile stress in the link material is not to exceed 75 MPa। তার মানে এখানে যে টেনসাইল স্ট্রেসটা দেওয়া হয়েছে সেটা যেন 75 MPa বা মেগাপাস্কাল এর উপরে না যায়, 75। তো স্ট্রেস এখানে দিয়ে দিয়েছে, টেনসাইল স্ট্রেস, ফোর্স দিয়ে দিয়েছে 50। তো এবার আমরা এটা ডায়ামিটারটা ফাইন্ড আউট করবো। তো এটা যেহেতু সার্কুলার অবজেক্ট, সার্কুলার বডি, তো সার্কুলার আমরা এরিয়া কি জানি, আমরা এরিয়া জানি পাই ডি স্কোয়ার বাই 4। তো আমরা নেক্সট যেটা করব, যে গিভেন কি কি রয়েছে সেটা আমরা লিখে নেবো আগে। লোড দিয়ে দিয়েছে গিভেন, দ্যাট ইজ পি 50 কিলোনিউটন। কিলোনিউটনকে আমরা নিউটনে আনবো 10⁻³ দিয়ে গুণ করে। দেন টেনসাইল স্ট্রেস গিভেন আছে, টেনসাইল স্ট্রেস ইজ ইকুয়াল টু 75 MPa। 1 MPa is equal to 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেটা আমরা একই রাখবো। নাও আমরা ফর্মুলাটা দেখিনি। টেনসাইল স্ট্রেসের ফর্মুলা কি? টেনসাইল স্ট্রেসের ফর্মুলা হচ্ছে সিগমা টি ইজ ইকুয়াল টু পি বাই এ। ওকে, তো পি বাই এ, এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা এখানে কত? পাই ডি স্কোয়ার বাই 4। আর পি হচ্ছে যে বল যেটা দিয়ে আমি টানছিলাম। ঠিক আছে, তো বলটা কত দেওয়া ছিল বা ফোর্স কত দেওয়া ছিল? 50 কিলোনিউটন। তো সেটা আমরা ইউজ করবো এখানে, এবং 75 টেনসাইল স্ট্রেস দেওয়া রয়েছে। ঠিক আছে, সেটা এখানে আমরা বসাবো, বসিয়ে আমরা ডি ফাইন্ড আউট করবো। তো ডি আমার এখানে দেখো আসবে, তো আলটিমেটলি করে ডি এসেছে 29.13। ঠিক আছে, 29.13টা আমরা 13 হিসাবে নেব, 30 হিসাবে নেব। ঠিক আছে, তারপরে দেখো next is shear stress. So what is shear stress? Shear stress is when a body is subjected to two equal and opposite forces acting tangentially across the resisting section, as a result of which the body tends to shear off the section. Then the stress induced is called shear stress. তার মানে shear stress is equal to কি? shear stress is দুটো ইকুয়াল এবং অপোজিট ফোর্সেস যারা ট্যানজেনশিয়ালি কোনো রেজিস্টিং সেকশনের উপর কাজ করছে। মানে ফোর্সটা এখানে ট্যানজেনশিয়ালি বা স্পর্শক বরাবর অ্যাপ্লাই হবে রেজিস্টিং এরিয়ার সাথে। রেজিস্টিং এরিয়ার সাথে বেসিক্যালি এখানে প্যারালালি অ্যাপ্লাই হচ্ছে ফোর্সটা। তার মানে আমরা বুঝে যাবো যে এটা শিয়ার স্ট্রেস। ঠিক আছে, মানে এরিয়াটা যেটা থাকছে রেজিস্টিং এরিয়া, দ্যাট উইল বি ট্যানজেনশিয়াল টু দ্যাট ফোর্স। তো আমরা শিয়ার স্ট্রেসকে আমরা টাউ দিয়ে ডিনোট করি। তো টাউ ইজ ইকুয়াল টু ট্যানজেনশিয়াল ফোর্স বাই রেজিস্টিং এরিয়া। ঠিক আছে, ফোর্স বাই রেজিস্টিং এরিয়া যেটাই সেটাই। তো এবার যেটা এখানে যেহেতু আমি এটি রিভেট দেখিয়েছি, রিভেটের ডায়ামিটার ডি, তো রিভেটের ক্রস সেকশন হচ্ছে সার্কেল। সার্কেল এরিয়া পাই ডি স্কোয়ার বাই 4, সেটা আমি এখানে বুঝিয়েছি। তো পি বাই পাই ডি স্কোয়ার বাই 4 করলে 4p বাই পাই ডি স্কোয়ার। তো এটা হবে শিয়ার স্ট্রেস। ওকে, যদি এখানে অন্যান্য ক্রস সেকশন থাকতো, স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের সেরকম
কিন্তু এরিয়া নিতে হতো। এখানে সার্কেল বলে আমরা পাই স্কয়ার বাই 4 নিয়েছি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসএন কার্ভ, বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি ফ্যাটিক কার্ভ। ঠিক আছে, তো এসএন কার্ভটা কি, কেন ইউজ করি ফ্যাটিক জিনিসটা, সেটা আমরা দেখব। তো এটি একটি গ্রাফ, that is a graph between stress and number of cycles plotted for fatigue loading। তাহলে এই যে গ্রাফটাতে আমরা, এখানে নিচে একটা গ্রাফ রয়েছে, গ্রাফটাতে আমরা দেখব এক্স অ্যাক্সিস যেটা রয়েছে সেটাতে আমরা নাম্বার অফ সাইকেলস অফ ফেলিয়ার নিচ্ছি, মানে কতগুলো টাইম, বেসিক্যালি টাইম পিরিয়ডটা, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে নিচ্ছি কত সময় ধরে, আর বেন্ডিং স্ট্রেসটাই নিচ্ছি ওয়াই অ্যাক্সিস ধরে। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেস। তো এর মাঝে যে গ্রাফটা তৈরি হবে সেটাকে আমরা ফ্যাটিক কার্ভ বা এসএন কার্ভ বলবো। ঠিক আছে, নাও এটা এখানে কি হবে, হেয়ার ফ্যাটিক ফেলিয়ার ইজ কনসিডার। ফ্যাটিকের মাধ্যমে যে ফেলিয়ারটা হয় সেইটাকে এখানে কনসিডার করা হবে। ফ্যাটিক ফেলিয়ারটা কি, ফ্যাটিক ফেলিয়ার ইট মিনস এ মেটেরিয়াল ইজ সাবজেক্টেড টু alternate tensile and compressive stresses at the same time। একই টাইমে অল্টারনেট করে কখনো টেনসাইল ফোর্স দিচ্ছি, টেনসাইল স্ট্রেস দিচ্ছি, কখনো কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছি একটা বডিতে, তখন তার মধ্যে যে ফ্যাটিকটা জেনারেট করে সেটাই জেনারেট করছে কিসের দ্বারা, ফ্যাটিক স্ট্রেসের দ্বারা বা ফ্যাটিক ফেলিয়ারের দ্বারা। ঠিক আছে, তো এটাই এখানে গ্রাফে বোঝানো হয়। The results of the fatigue testing plotted on a graph which is called as SN curve। ঠিক আছে, এটাকে বলা হয় SN curve। তো এস মানে ওখানে আমরা ইউজ করতে পারি অ্যাজ স্ট্রেস, এন্ড এন ইউজ করতে পারি আমরা নাম্বার অফ সাইকেল। ঠিক আছে, তো এন এটাকে শর্টে এসএন কার্ভ আমরা বলি অথবা ফ্যাটিক কার্ভ বলা হয়। তো এখানে দেখো এই কার্ভের মধ্যে কিন্তু দুটো এলিমেন্ট আমি নিয়েছি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় আর একটা হচ্ছে এমএস বা ফেরাস মেটাল যেটা। তো ফেরাস মেটালের ক্ষেত্রে দেখা যায় যে একটা লিমিট পর, মানে যখন 10⁻7 এর কাছাকাছি, তো তারপর থেকে দেখা যায় যে এখানে কনস্ট্যান্ট হয়ে যায় ফ্যাটিকটা। ঠিক আছে, মানে যত টাইম বাড়ে 10⁻7 অবধি গিয়ে দেখা যায় যে ফ্যাটিক যে লিমিটটা রয়েছে, স্ট্রেসটা রয়েছে, দেখো বেন্ডিং স্ট্রেসের অ্যামাউন্টটা যেটা ভ্যারি করছে 200 থেকে 300 এমপি এর মধ্যে। ঠিক আছে, এটা ভ্যারি করছে এবং এই যে মানটা এটা একটা টাইম পর, মানে কত 10⁻7 এর পর এটা ফিক্সড হয়ে যাচ্ছে, খুব একটা চেঞ্জ হয় না, দেন আলটিমেটলি ব্রেকিং হয়, সেটা আলাদা। বাট এত থেকে এতর মধ্যে এটা দেখাচ্ছে যে আমাদের যে ফ্যাটিক ফেলিয়ারটা সেটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এর যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট বেন্ডিং নিতে পারে দেখো নিয়ার অ্যাবাউট 400, 400 কাছাকাছি, কারণ এর ক্যাপাসিটি বেশি এমএস কার থেকে, অ্যালুমিনিয়ামের থেকে। তো অ্যালুমিনিয়াম দেখো নিচে রয়েছে, তো অ্যালুমিনিয়াম 300 থেকে 200 মধ্যে স্টার্ট করে যখন ফার্স্ট, তারপরে যখন যত এর মধ্যে ফ্যাটিক ফেলিয়ার্স আসতে থাকে, সাইকেল বাড়তে থাকে, তো এটা দেখা যায় যে এর ফ্যাটিক লিমিটটা এমএস এর থেকে বেশি, মানে এমএস রডে থেকে এর লংজিভিটিটা বেশি আছে যদি এই জোনে আমাদের স্ট্রেসটা পড়ে। ঠিক আছে, যে 300-র ভেতরে, 100 থেকে 300-র ভেতরে যে স্ট্রেসটা পড়ে তাহলে এর ফ্যাটিক লিমিটটা একটু স্ট্রেচ করে। ঠিক আছে, তো এই যে গ্রাফ, এই গ্রাফটা থেকেই আমরা ভ্যারিয়াস মেটালের, এটা আমি জাস্ট দুটো মেটালের দেখিয়েছি, অ্যালুমিনিয়াম এবং এমএস এর, এছাড়া ভ্যারিয়াস মেটালের কিন্তু এসএন কার্ভ করা যায়। তো এসএন কার্ভটা মেনলি করে কোন মেটেরিয়াল কতটা ফ্যাটিক নিতে সক্ষম, কত স্ট্রেসের মধ্যে, সেটাকে দেখার জন্য। ঠিক আছে, ব্যাস। তো নেক্সট যেটা আমরা দেখব দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস গুলোকে ক্লাসিফাই করা, তো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস গুলোকে দুটো ভাগে কিন্তু মেনলি আমরা ক্লাসিফাই করি। ওয়ান ইজ মেটালস অ্যান্ড দেয়ার অ্যালয়স, আর সেকেন্ড ওয়ান ইজ নন মেটালস। তো ইন মেটালস
there are various types of metallic elements like iron, steel, copper, aluminum, etc. That is pure metallic bodies and alloys. Okay. So, and the next one is non-metals. Non-metal-এর মধ্যে হচ্ছে কি পড়ছে, গ্লাস, রাবার, প্লাস্টিক, এক্সেট্রা, এইসব জিনিসপত্র। এগুলো আমরা বেসিকটা আমরা অলরেডি জানি। তো মেটালের মধ্যে দুটো ভাগ হয়, মানে মেটালকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফেরাস মেটাল, আর একটা হচ্ছে নন ফেরাস মেটাল। ঠিক আছে? তো ফেরাস মেটাল মানে মেনলি আয়রন থাকবে, আয়রনের ভাগটা বেশি থাকে। আর নন ফেরাস মানে হচ্ছে যেগুলো আয়রন ছাড়া, যেমন অ্যালুমিনিয়াম, কপার, ওকে, এগুলো কিন্তু আমরা নন ফেরাস মেটেরিয়ালের আন্ডারে পড়ে যাবে। তো তোমাদের আমি একটা লিস্ট দেবো, সেই লিস্টে দেখবে অনেকগুলো ফেরাস মেটেরিয়াল, নন ফেরাস মেটেরিয়ালের একটা লিস্ট থাকবে, তোমরা এটা নোটসে পেয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, সিলেকশন অফ মেটেরিয়ালস ফর ইঞ্জিনিয়ারিং পারপাসেস। ইঞ্জিনিয়ারিং পারপাসে আমরা কি বেসিসে মেটেরিয়াল সিলেকশন করি? ঠিক আছে, ডিজাইনে আমরা কি বেসিসে মেটেরিয়াল সিলেকশন করি? তো এখানে মেনলি তিনটে ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট যেটা রয়েছে অ্যাভেলেবিলিটি অফ দ্য মেটেরিয়াল। মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি মানে মেটেরিয়ালটা ইজিলি কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। যদি এমন কোনো মেটেরিয়াল নিই যেগুলো খুব বাজারে পাওয়া যায় না, তো সেই মেটেরিয়াল অর্ডার করে আনতে বা সেটাকে প্রক্রিয়াকরণ করতে অনেক টাইম যাবে এবং সেটার কস্টিংটাও ইনক্রিজ করে দেবে। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে বাজারে কি, মার্কেটে কি অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য মেটেরিয়াল। সুইটেবিলিটি সুইটেবিলিটি অফ দ্য মেটেরিয়াল ফর দ্য ওয়ার্কিং কন্ডিশন ইন সার্ভিস। এবার আমাদের ভ্যারিয়াস ফ্যাক্টরসগুলোকে দেখতে হয় যে আমি যে মেশিনটা বা যে জিনিসটা বানাচ্ছি তার সাথে কতটা এই মেটেরিয়ালটা যাচ্ছে। ঠিক আছে? যেমন নির্দিষ্ট স্ট্রেস থাকবে তার, কোনো প্রত্যেকটা মেটেরিয়ালের ম্যাক্সিমাম একটা স্ট্রেস ভ্যালু থাকে। সেই স্ট্রেস ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের যে ক্যালকুলেশনটা থাকে, সেই ক্যালকুলেশনের উপর আমরা দেখবো যে কোন মেটেরিয়ালটা তাই সেই লিমিটেড স্ট্রেসের মধ্যে কাজ করছে। ঠিক আছে? সেরকম শুধু স্ট্রেস নয়, অনেকগুলো ফ্যাক্টর আছে, ফ্যাটি, ক্রিপ। অলরেডি আমি এসএন কার্ভটা তোমাদের দেখিয়েছি, তো এসএন কার্ভেও আমরা দেখে নেব যে কার এসবে সুইটেবিলিটি বেশি আছে, সেই মেটেরিয়ালটা আমরা ইউজ করবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে কস্ট, দ্য কস্ট অফ দ্য মেটেরিয়াল। তো কস্টটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কোনো মেটেরিয়াল চুজ করার ক্ষেত্রে। যেমন আমরা কোনো মেটেরিয়াল ইজিলি আমরা কোনো গোল্ডের করতে পারি, কিন্তু আমরা কেন গোল্ডের করি না? গোল্ডের কস্টিং অবশ্যই বেশি, তো সেই জন্য আমরা গোল্ডের সব কিছু করি না, তাই না? সেক্ষেত্রে আমরা লোহা ইউজ করি যাতে চিপ মেটেরিয়াল কিন্তু স্ট্রং। তো এরকম কেসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেমন তারের ক্ষেত্রে আর সিলভারের তার সবচেয়ে বেশি কিন্তু কারেন্ট ফ্লো করতে সুবিধা হয়, কিন্তু আমরা সিলভারকে ইউজ না করে বা প্ল্যাটিনামকে আমরা ইউজ না করে আমরা কি ইউজ করছি? আমরা কপার ওয়্যার ইউজ করছি। কেন? কপার ওয়্যার ইজ চিপ, তাই না? দামটা কম পড়ে এবং যেহেতু প্রচুর পরিমাণে আমাদের ইউজ করতে হয় তারের ক্ষেত্রে, তো ওই জন্য আমরা চিপ মেটেরিয়াল যেটা মোটামুটি এফেক্টিভলি কাজ দিয়ে দেবে, তো সেটা আমরা ইউজ করি। ঠিক আছে? তো সেই কস্টটাকে দেখতে হবে মেটেরিয়ালে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ মেটাল। এখানে কিছু কিছু প্রপার্টিস আমি বলেছি যেগুলো তোমরা অলরেডি স্ট্রেংথ অফ মেটেরিয়াল চ্যাপ্টারে পড়ে এসেছো, তাও কয়েকটা নাম তোমাদের এখানে বলে দাও। যেমন স্ট্রেংথ, কোনো মেটেরিয়াল কতটা স্ট্রেংথ নিতে সক্ষম হবে, ম্যাক্সিমাম স্ট্রেস কত নিতে পারে, সেই স্ট্রেংথ আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে স্টিফনেস দেখতে হবে, কতটা রিজিড, ফোর্স অ্যাপ্লাই করলে কত রকম ভাবে ওটা চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? স্টিফনেসটাকে আমার বেসিক্যালি এখানে কনসিডার করা হচ্ছে। নেক্সট ইজ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটিতে কি আছে? ইলাস্টিসিটি মানে হচ্ছে গিয়ে যখন কোনো বস্তুতে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে ডিফর্মেশন দিচ্ছি, তো ডিফর্মেশন করার আগে, ঠিক আছে, যদি আমরা ফোর্সটাকে সরিয়ে নিই তাহলে দেখা যাবে যে বডিটা বা যে অবজেক্টটার উপর আমরা ফোর্স দিয়েছিলাম সেটা তার অ্যাকচুয়াল যে পজিশন, সেই পজিশনে এসে গেছে। যদি এটা এসে যেতে পারে তাহলে তার ইলাস্টিসিটি ভালো। ঠিক আছে? এটা আমরা হুকস ল থেকে আমরা জানি। তো এই সব জিনিসগুলো কিন্তু
এর মধ্যে এসে যাবে। এছাড়া প্লাস্টিসিটি আছে, যেখানে পার্মানেন্ট কিছুটা ডিফর্মেশন এসে যায়, যে জোনটা যেটা আমরা প্লাস্টিসিটি বলি। ডাক্টিলিটি, তাই না, ডাক্টিলিটি রয়েছে, ব্রিটেলনেস রয়েছে, মেলিয়াবিলিটি রয়েছে। তো টাফনেস, মেশিনেবিলিটি, রেজিলিয়েন্স, গ্রিপ, এই সব জিনিস, ফ্যাটিক, হার্ডনেস, ঠিক আছে, এই এতগুলো জিনিস, 13টা জিনিস কিন্তু আমরা কনসিডার করব কোথায়, মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটাল, ঠিক আছে, মেটালের ভ্যারিয়াস মেকানিক্যাল প্রপার্টিজ থাকে, সেগুলোর মধ্যে এটা পড়ে যাচ্ছে। যেমন ডাক্টিলিটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে থিন ওয়্যারে পরিণত করার যে ক্ষমতা, সেটাকে আমরা ডাক্টিলিটি বলি। অথবা মেলিয়াবিলিটি, যেটা যেটা হচ্ছে থিন শিটে কনভার্ট করার যে যে ক্ষমতা, সেটাকে আমরা মেলিয়াবিলিটি বলি, ঠিক আছে। তো এইগুলো তোমরা একটুখানি স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পেয়ে যাবে, এটা একটুখানি দেখে নেবে, ঠিক আছে। নেক্সট একটা ম্যাথ রয়েছে, এই ম্যাথটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, hydraulic a hydraulic press exerts a total load of 3.5 meganewton, ঠিক আছে, 3.5 মেগানিউটন টোটাল লোড একটা দিচ্ছে, ঠিক আছে, টোটাল লোড দিচ্ছে 3.5 মেগানিউটন। দিস লোড ইজ ক্যারিড বাই টু স্টিল রডস, দুটো স্টিল রড, সাপোর্টিং আপার হেড অফ দ্য প্রেস, প্রেসের যেটা দিয়ে প্রেসিং মেশিন যেটাকে আমি বলছি, যেটা হচ্ছে চাপ দেয়, ঠিক আছে, চাপের মেশিন যেটাকে আমরা বলি প্রেস মেশিন, যেটা চাপ দিয়ে কোনো কিছুকে ডিফর্ম করে দেয়, সেটাকে আমরা প্রেসিং মেশিন বলছি, ঠিক আছে। তো সেই রকম একটি প্রেসিং মেশিন রয়েছে, যার দুদিকে দুটো স্টিল রড থাকে আর মাঝে প্রেসিং হেড থাকে, যেটা ওপর নিচ করে, প্রেস করে, ঠিক আছে। সেটা টোটাল কত লোড নিচ্ছে, 3.5 মেগানিউটন লোড নিচ্ছে। তার মানে এই 3.5 মেগানিউটন লোড, এটা কিন্তু দুটো রডে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এক একটা রড পাচ্ছে কত, এর হাফ, 3.5 হাফ করলে প্রতিটা রড মেগানিউটন করে লোড পাবে। if the safe stress is given 85 MPa, safe stress টা দিয়েছে কত, 85 MPa, E এর ভ্যালু, Young's modulus is given 110 kilonewton per millimeter square. Find the diameter of the rods, diameter of the rods কত হবে, diameter বের করতে হবে, and extension in each rod length of 2.5 মিটার। তো 2.5 মিটার যদি এক একটা রডের লেন্থ হয়, সেই লেন্থে কতটা এক্সটেনশন করবে, মানে কতটা ডিফর্মেশন হলো টেনসাইল ফোর্সের জন্য, তো সেটা আমাদের বের করতে হবে এক্সটেনশনটা, ঠিক আছে। তো এখানে এক্সটেনশন আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে। নেক্সট, এবার আমাদের কি দিয়ে দিয়েছে, আমাদের পি দিয়ে দিয়েছে, পি এর ভ্যালু হচ্ছে 3.5 মেগানিউটন, মেগানিউটনের মানে হচ্ছে 10⁶ নিউটন, সেটা আমরা লিখে নেব। দেন সিগমা টি টেনসাইল স্ট্রেস ইজ গিভেন 85 MPa, তো 85 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দেন ই ইজ ইকুয়াল টু ভ্যালু দেওয়া রয়েছে, ই এর ভ্যালু 210 কিলোনিউটন, কিলোনিউটনকে আমরা নিউটনে আনবো 10⁻³ দিয়ে। লেন্থ অফ ইচ রড ইজ গিভেন 2.5 মিটার, মিটারকে আমরা মিলিমিটার আনবো, যেহেতু আমরা এখন সব মিলিমিটারে করছি, তো সব কিছুই আমরা মিটার থেকে মিলিমিটার নিয়ে আসবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডায়ামিটার অফ দ্য রড ফাইন্ড আউট করবো। তো ডায়ামিটার অফ দ্য রড আমি অলরেডি বলেছি, রডের ক্রস সেকশন হচ্ছে সার্কুলার, তো সার্কুলার এরিয়া কত হয়, সার্কেলের এরিয়া হচ্ছে π/4 d স্কয়ার। তো ডি এর ভ্যালু আমি জানি না, ডি এর ভ্যালুকে আমি ডি ধরবো, ডায়ামিটার অফ দ্য রড, তাহলে π/4 গুণ করলে এত অ্যামাউন্ট আসবে, এটা এরিয়া, দিস ইজ দ্য এরিয়া, ওকে। নাও লোড ইজ গিভেন, তো লোড আমি বললাম, লোডটা দুটো রড মিলে ক্যারি করছে, তো পার রডে কত করে লোড আসবে, পার রডে হচ্ছে এই p/2, ঠিক আছে, p/2 লোড পড়বে পার রডে, ইচ রড p/2 করে লোড কিন্তু পড়বে। তা p হচ্ছে 3.5 ছিল, 3.5 ছিল p, ঠিক আছে। এই 3.5 কিন্তু আমরা মেগানিউটনে ছিল, তো মেগানিউটনকে আমরা নিউটনে এনেছি 10⁶ দিয়ে গুণ করে, তো বাই 2 করলে আমাদের এই একটা ভ্যালু আসবে 1.75
1.75 ইন্টু 10⁶ নিউটন, এটা ইচ রড এত নিউটন লোড নেবে। নেক্সট আমরা যেটা বের করব যে পার রডের ডায়ামিটার কত। তো এরিয়া আমরা জানি অলরেডি পেয়েছে, দ্যাট ইজ 0.7854 ডি স্কোয়ার, আর টেনসাইল স্ট্রেস আমাদের 55 এবং P1 আমরা বের করলাম এখান থেকে, পার রডে কত লোড পড়ছে সেটা আমরা এই ফর্মুলা বসালাম। যেহেতু স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এটা তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, সেটাকে আমরা বসালাম। বসিয়ে এখান থেকে আমরা ডি এর ভ্যালু পেয়েছি কত, 162। ওকে, 162 মিলিমিটার। তো ডি এর ভ্যালু, রডের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এক একটা রডে কত করে এক্সটেনশন হয়েছে। তো এক্সটেনশন মানে হচ্ছে ফর্মুলা হচ্ছে ডিএল, যেটা আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল অলরেডি করে এসেছি, যে কত ভ্যালু হয়, ই এর কত ভ্যালু হয়, তাই না? তো ই ইজ ইকুয়াল টু পি এল বাই এ ইন্টু ডিএল, এটা হচ্ছে, ওকে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, পি এল বাই এ ইন্টু ডিএল, ইয়াংস মডুলাসের ফর্মুলা ই ইজ ইকুয়াল টু পি ইন্টু এল বাই এ ইন্টু ডিএল। তো এখানে P1 এর ভ্যালু অলরেডি আমি পেয়েছি, তো P1 এর ভ্যালু বসাবো। এল এর ভ্যালু জানি, এল এর ভ্যালু কত ছিল, 2.5 ইন্টু 10⁻³ মিলিমিটার। ডিএল বেরোবে, ঠিক আছে, সব ভ্যালু আমরা জানি অলরেডি, জাস্ট মানগুলো পুট করবে, করে এখান থেকে কিন্তু আমাদের ভ্যালু বেরোবে। এছাড়া P1 বাই এ কে আমি এখানে শর্টে, যে P1 বাই এ মানে হচ্ছে টেনসাইল স্ট্রেস, টেনসাইল স্ট্রেস যেহেতু দিয়ে দিয়েছিল 85, তো আমি ডাইরেক্ট এটাকে 85 বসিয়ে করে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে পি বাই এ করে আবার করতে পারো, কিন্তু দরকার নেই, লেন্দি হবে, লেন্দির বদলে দরকার নেই। তো সিগমা টি বসিয়ে দেবে, সিগমা টি এর ভ্যালু 85 আছে, বসিয়ে দিলে এখান থেকে ডাইরেক্টলি ডিএল এর ভ্যালু বেরিয়ে যাবে, দ্যাট ইজ 1.012 মিলিমিটার। ওকে, তো আজকে এত অবধি থাক। ঠিক আছে, এখানে আমরা দুটো ম্যাথ করলাম, দুটো ম্যাথ আমরা দেখলাম ডিজাইনের এক্সপেক্ট থেকে, আর কিছু ডেফিনেশনস দেখলাম। ঠিক আছে, তো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, তো চলো আবার দেখা হবে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।